ইউক্রেনকে সমরাস্ত্র বলেন বা অর্থনৈতিক সহায়তা বলেন। যুদ্ধ শুরুর সাথে সাথে ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে একমত হতে পারেনি নিজেদের মধ্যে। এছাড়া রাশিয়ার উপরে সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য কোনো সময়ই তারা রাশিয়ার তেল বা জ্বালানি শিল্পের উপরে অবরোধ আরোপের ব্যাপারে একত্রিত হতে পারেনি। আর এ কারণেই মূলত ইউক্রেন যুদ্ধের ব্যাপারে যে সকল প্রয়োজনীয় অর্থ সংস্থান করার দরকার, জ্বালানি রপ্তানির মাধ্যমে সেই অর্থ উপার্জন রাশিয়ার জন্য তেমন একটা সমস্যার সৃষ্টি করেনি। এছাড়া ভবিষ্যতে এই ধরনের সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন যে দীর্ঘমেয়াদীভাবে একত্রিত থাকতে পারবে সে ব্যাপারেও বড় ধরনের সন্দেহ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটি যদি আরও 100 দিন চলে তাহলে কি ইউক্রেনকে এই সমপরিমাণের সামরিক সাহায্য বা এর চেয়েও বেশি পরিমাণের সামরিক সাহায্য প্রদানের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে তাকে শক্তিশালী করার ব্যাপারে বা তার হারানো সার্বভৌম সীমা উদ্ধার করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো এবং আমেরিকা তাদের এই সাহায্য ধারাবাহিকতা কি অক্ষুণ্ণ রাখতে পারবে? বন্ধুরা, বলা হচ্ছে এখন ইউরোপ, আমেরিকা বা তাদের ন্যাটো মিত্ররা ইউক্রেনকে সাহায্যের ব্যাপারে সর্বোচ্চ সীমানায় অবস্থান করছে। এখন ক্রমান্বয়ে ইউক্রেনের প্রতি তাদের মোহভঙ্গ হবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করার জন্য তাদের উপরে যে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল সেগুলো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। ক্রমান্বয়ে অর্থনৈতিক অবরোধ মূল্যহীন হয়ে যাচ্ছে রাশিয়ার উপরে। আর এই ধরনের মূল্যহীন অর্থনৈতিক অবরোধের মাধ্যমে রাশিয়াকে যদি ভবিষ্যতে দমানো না যায় তাহলে রাশিয়া আরও আত্মবিশ্বাসের সাথে ইউক্রেনে হামলা চালাবে। এই ব্যাপারটি বোঝার জন্য ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিভিন্ন নেতার মন্তব্যগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। মিস্টার ভ্লাদিমির পুতিন গত কয়েকদিন আগেও স্পষ্টভাবে ঘোষণা করেছেন ইউক্রেনে তাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুযায়ী ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের মাত্রা বা দিনক্ষণ হল অনির্দিষ্টকালের জন্য। বন্ধুরা, পশ্চিমা বা ন্যাটো মিত্ররা কি এর জন্য প্রস্তুত আছে, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনকে সহায়তা করার জন্য? বন্ধুরা, সেই ব্যাপারটি যদি ঘটে থাকে তাহলে ইউরোপ আবার অন্ধকারে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপে যদি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা সৃষ্টি হয় তাহলে সেখানে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষেত্রে যে সকল প্রতিক্রিয়া রাশিয়ার উপরে পড়বে তার ডাবল প্রতিক্রিয়া ইউরোপের উপরে পড়বে। কারণ রাশিয়ার জ্বালানির উপরে ইউরোপের যে নির্ভরশীলতা, 1 বা 2 দিনে ইউরোপ সেটি কাটিয়ে উঠতে পারবে না, এটি গ্যারান্টি সহকারে বলা যায়। তাই ক্রমান্বয়ে বিশ্ব রাজনীতির উত্তপ্ত ইস্যু হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। সেখানে পশ্চিমা দেশ ও তাদের জনগণ নিয়েছে কিয়েভের পক্ষ। মস্কোকে যে কোনো মূল্যে ঠেকানো হবে, এই ছিল তাদের দৃঢ়পণ। সে দৃঢ় চিত্তে সম্ভবত ফাটল ধরবে এবার, কারণ ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং অচিরেই তা কমতে থাকবে বলে এক বিশ্লেষণে জানিয়েছেন দ্য আটলান্টিকের নিয়মিত লেখক অ্যান্ড্রু অ্যাক্সুম। তিনি 2015 থেকে 17 সাল পর্যন্ত আমেরিকার মধ্যপ্রাচ্য বিষয়ক উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রীর পদে ছিলেন। রাশিয়ার বিপক্ষে পশ্চিমাদের ঐক্যকে কি বলা যেতে পারে? তা কি শুধুই মামুলি জোট, নাকি এমন এক মহাজোট যার একমাত্র লক্ষ্য রাশিয়ার সর্বনাশ করা, ইউক্রেনে মস্কোকে নাকে খত দিতে বাধ্য করা, রাশিয়ার অর্থনীতি, ক্ষমতার মনসদ সব বদলে দেওয়া? আটলান্টিকের দুই পাড়ে এ মহাজোট অনেক শক্তি ও সামর্থ্য নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে, ইচ্ছে আরও অত্যাধুনিক অস্ত্র সহায়তা। তারপরও একটি বিষয় স্পষ্ট, তাদের অভীষ্ট রাশিয়ার পরাজয় ঘটছে না এবং মহাজোট তাদের ইউক্রেনকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তারপরও রাশিয়া তার অগ্রগতি ধরে রেখেছে। রাশিয়াকে কাবু করার জন্য পশ্চিমাদের যে সকল মারণাস্ত্র ছিল তার সবই প্রায় প্রয়োগ করা হয়ে গেছে। এখন তাদের হাতে অবশিষ্ট যা রয়েছে সেটি প্রয়োগ করলেও এই সকল সামগ্রিক অবস্থার কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। প্রকৃত বাস্তবতা হলো রাশিয়া বর্তমানে যেভাবে নিজেকে গুছিয়ে নিয়ে দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে সেখানেই ধরাটি খেয়েছে ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা। সাম্প্রতিক সময়ে ইউক্রেন এবং অনেক কূটনৈতিক মহলের তরফ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে সর্বোচ্চ সীমায় সাহায্য পৌঁছানোর অর্থ হলো আগামী মাসগুলোর ইউক্রেনের সরকারের সাথে তাদের বৈদেশিক বন্ধু এবং সমর্থকদের সম্পর্কে চিড় ধরবে। এর জন্য প্রধানত দায়ী থাকবে যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা। যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা আরও দীর্ঘায়িত হবে, যেটি ইউরোপকে বড় ধরনের অন্ধকারের মধ্যে ঠেলে দিতে পারে। সেক্ষেত্রে ইউরোপের জনগণের মধ্যে এক প্রকার বিতৃষ্ণাবোধ কাজ করতে পারে। ইউক্রেনের জন্য আমরা কেন এতটা সাফার করব? অবশ্য এক্ষেত্রে ইউক্রেন বলছে ভিন্ন কথা।
তারা বলছে রাশিয়া যদি ইউক্রেনকে পদানত করতে পারে ভবিষ্যতে পূর্ব ইউরোপ সহ ইউরোপের অন্যান্য দেশও রাশিয়ার থাবা থেকে মুক্তি পাবে না। অর্থাৎ তারা রাশিয়া জুজুর ভয় দেখিয়ে নিজেদের বর্তমান স্বার্থটি উদ্ধার করতে মরিয়া। যদি সত্যিকার অর্থে রাশিয়া ইউক্রেন বা পূর্ব ইউরোপের দেশগুলোতে ভবিষ্যতে হামলা পরিচালনা করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের ইউক্রেনকে পদানত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তবে আমার কাছে মনে হয় না রাশিয়া ইউক্রেনকে পদানত করার পর বা ইউক্রেনের সুনির্দিষ্ট কয়েকটি অঞ্চল দখল করার পর ইউরোপের অন্যান্য স্থানে হামলা পরিচালনা করবে, কারণ পূর্ব ইউরোপের অধিকাংশ দেশ এই মুহূর্তে ন্যাটোর সদস্য। রাশিয়া স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ন্যাটোর সাথে সরাসরি কোনো কনফ্লিক্টে জড়াতে চায় না, কারণ সেক্ষেত্রে রাশিয়া নিজেকে ধরে রাখার সমস্যার মধ্যে পড়বে। এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়ার শক্তি ক্ষয় হচ্ছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। ভবিষ্যতে সে ইউরোপের সাথে বা ন্যাটোর সাথে সরাসরি বা সম্মুখ যুদ্ধে যাবে না, এটাই ধারণা করা হচ্ছে। ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার ক্ষেত্রে ধীরে ধীরে হলেও বাইডেন প্রশাসনের মধ্যে স্পষ্ট সংকোচ দেখা যাচ্ছে। অথচ আটলান্টিকের অপর পারের আমেরিকা ছাড়া ইউরোপের দেশগুলি এতটা সাহায্যের হাত হয়তো বাড়িয়ে দেবে না। ইউরোপের মিত্রদের সংকোচের কারণ যুদ্ধের অর্থনৈতিক মূল্য থেকে উদ্বুদ্ধ। এর মধ্যে তা আমেরিকার নীতি নির্ধারকদের কাছেও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সহজ কথায় পশ্চিমা শিবিরের সংখ্যার জন্ম দিচ্ছে ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী যুদ্ধের বৈশ্বিক অভিঘাত কী হবে। ইউরোজোনে মূল্যস্ফীতি চলতি বছরের মেতে 8% উপরে ছাড়িয়ে গেছে। বর্তমান সময়ে রাশিয়ার 90% তেলের উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা জারি করেছে, আর এই নিষেধাজ্ঞার পরেই তেলের মূল্য প্রতিনিয়ত 3 থেকে 6% পর্যন্ত বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে ইউরোজোনের মূল্যস্ফীতি 8%-এর মধ্যে ধরে রাখা তো দূরের কথা, ভবিষ্যতে সেটি কত দূর পর্যন্ত বৃদ্ধি পাবে সেটি এখনই প্রাক্কলন করা সম্ভব নয়, কারণ তেলের মূল্য বৃদ্ধির সাথে মূল্যস্ফীতির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনেক দেশ রয়েছে যাদের বিকল্প জ্বালানি আমদানির উৎস ফিক্সড না করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ, বিশেষ করে পূর্ব ইউরোপের কিছু দেশ, তার সাথে ইউক্রেন তো রয়েছেই, তারা তাদের উপরে রাশিয়ার তেল আমদানি বন্ধ করে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই সিচুয়েশনে যদি ওই সকল দেশগুলো রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করে দেয়, তাহলে তাদের দেশের মূল্যস্ফীতি আকাশ ছুবে। ইতিমধ্যে জার্মানির মূল্যস্ফীতি কয়েক গুণ বেড়ে গেছে এবং ক্রমান্বয়ে এটি বাড়তেই থাকবে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 4 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আগামী বছরই মন্দার আশঙ্কা করছে শীর্ষ অর্থনীতিবিদেরা। অনেক ব্যবসায়ী নেতা আবার তার আগেই মন্দা দেখা দেওয়ার ভয়ে রয়েছেন। পুতিনের এই যুদ্ধ নিশ্চিতভাবে বিশ্বের বিকাশের গতিকে রুদ্ধ করছে এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে। উন্নয়নশীল দেশগুলোতে নিত্য খাদ্যপণ্যের চড়া দাম নাভিশ্বাস উঠাচ্ছে আপামর জনতার। তার সাথে জ্বালানি কেনার চড়া খরচ ধস নামাচ্ছে মুদ্রার রিজার্ভে। এ কারণে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে অনেক দেশ হয়তো ভবিষ্যতে দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের প্রায় সকল স্বল্পোন্নত দেশ এই যন্ত্রণার শিকার হচ্ছে। অনেক দেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যার ফলে অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। একটা বিষয় এখানে স্পষ্টত না বললেই নয়, পুতিনকে সোজা করতে গিয়ে বা রাশিয়াকে দুর্বল করতে গিয়ে সারা বিশ্বকেই দুর্বল করে দিচ্ছে আমেরিকা। প্রথম দিকে আমেরিকা আলোচনার মাধ্যমে যদি সৎ সাহস নিয়ে বা একটি সততামূলক মনোভাব নিয়ে ইউক্রেনকে পরামর্শ দিত রাশিয়ার সাথে আলোচনা করার জন্য, তাহলে এই যুদ্ধটি সুস্পষ্টভাবে এড়ানো যেত। এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার নতুন করে হুমকি দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রত্ব টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দিয়ে এক সাক্ষাৎকারে পুতিন বলেন, যদি এমন মিসাইল সরবরাহ করা হয় তাহলে আমরা আগে যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালাইনি সেগুলোতে আবার হামলা শুরু করব। সেই এমন মিসাইল বলতে তিনি আমেরিকার M270-কে বুঝিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল সরবরাহ করতে শুরু করে তাহলে রাশিয়া আরও নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। রোববার এ খবর জানিয়েছে তাস নিউজ এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট দীর্ঘদিন ধরে M270 এবং M142 হিমার্সের মতো মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম চেয়ে আসছে ইউক্রেন। কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা চালাবে না এমন নিশ্চয়তা পাওয়ার পর এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে হিমার্স রকেট সরবরাহের পরিকল্পনার কথা ঘোষণা করেন। আর এই ঘোষণার পরই রোববার সকালে রাশিয়ার বাহিনী কিয়েভের অভ্যন্তরে মুহুর্মুহুর মিসাইল হামলা চালায়। অনেকদিন পর কিয়েভের অভ্যন্তরে এই মুহুর্মুহুর মিসাইল হামলার মাধ্যমে সম্পূর্ণ কিয়েভকে কাঁপিয়ে ফেলা হয়। এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে রাশিয়ার বাহিনীর মিসাইল দিয়ে ইউক্রেনের T-70 ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়া যান একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে।
এই T-70 ট্যাঙ্কগুলো সরবরাহ করা হয়েছে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে। ধারণা করা হয় কমপক্ষে 270টি T-70 ট্যাঙ্ক পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে সাম্প্রতিক সময়ে ইউক্রেনকে দেওয়া হয়েছিল। তার অধিকাংশ হয়তো কিয়েভে রাখা হয়েছিল এবং এই হামলার মাধ্যমে রাশিয়া তার অধিকাংশকেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাশিয়ার অ্যারোস্পেস বাহিনী আকাশ থেকে দূরপাল্লার হাই প্রিসিশন মিসাইল নিক্ষেপ করে এই হামলা চালিয়েছে। নিখুঁত এই হামলার জন্য কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে সেটি অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। এর পূর্বে এই ধরনের গোলাবারুদের গুদাম এবং ট্যাঙ্কের গুদাম বা ট্যাঙ্কের রাখার জায়গাগুলোকে ধ্বংস করার জন্য রাশিয়া সাধারণত তাদের হাইপারসনিক মিসাইলগুলো ব্যবহার করত। তবে এক্ষেত্রে সেটি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় পশ্চিমাদের এই সাহায্য কি ইউক্রেনকে যুদ্ধ জেতানোর ক্ষেত্রে পর্যাপ্ত? রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার মতো একটি শক্তিকে পরাস্ত করতে হলে কতদিন পর্যন্ত পশ্চিমারা এই ধরনের সহায়তা অব্যাহত রাখতে সম্মত হবে? আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করার প্রয়াস পাচ্ছি। আমাদের নতুন যে সকল ভাই ও বোনেরা নিয়মিত মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি দেখে থাকেন, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আল্লাহ হাফেজ।